খবরের শুরুতেই নজর রাখতেই হচ্ছে সিবিআই এর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ। কে করছেন? রাজ্যের আইনজীবী। সিবিআই এর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ রাজ্যের আইনজীবী। সিবিআই এর দাবি মানতে নারাজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু কোন প্রেক্ষাপটে? প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কোন প্রেক্ষাপটে সিবিআই এর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনলেন রাজ্যের আইনজীবী? দেখো, 2 বছর আগে বড়বাজারে একটি ব্যাংকে দুর্নীতির অভিযোগ আসে এবং রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকে দুর্নীতির অভিযোগে সিবিআই এর কাছে অভিযোগ জানায় ওই ব্যাংক, এবং সেই দুর্নীতির অভিযোগের অ্যামাউন্টটা প্রায় 6 কোটি টাকা বা তার বেশি। তাই আইন অনুযায়ী, এসবিআই যে আইন মেনে চলে সেই আইন অনুযায়ী এই ঘটনার তদন্তভার দুর্নীতি সেটা সিবিআইকে তাদের অভিযোগ জানাতে হয়। খুব তাৎপর্যপূর্ণভাবে সিবিআই 2 বছর আগে অভিযোগ পেলেও সেই তদন্তের কোনো অগ্রগতি তারা দেখাতে পারছে না। 2 বছর পর সিবিআই এখন বলছে 2018 সালে রাজ্য সরকার কনসেন্ট অর্থাৎ দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে যে চলে সিবিআই, অর্থাৎ এ রাজ্যে তদন্ত করতে গেলে সিবিআই রাজ্যের অনুমতি প্রয়োজন। আগে ছিল না, এটা নতুন আছে। কিন্তু 2 বছর পরে এই আইনের কথা কেন বলছে? এটা তো সবাই জানে এই মুহূর্তে রাজ্যের মানুষ যে এ রাজ্যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নির্দেশে সিবিআইকে তদন্ত করতে হয়, রাজ্য অনুমতি দিলে সেটা আলাদা কথা। কাজেই এই বিষয়টা সিবিআই কার্যত একটা অজুহাত বা ছুতো হিসেবে ব্যবহার করছে এবং রাজ্যের আইনজীবী সরাসরি অভিযোগ করে জানান কার্যত সিবিআই বিভিন্ন তদন্তের ভারে ন্যয্য, তদন্ত তারা করতে চায় না, তাই এই তদন্তটা নিয়ে তারা রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ আনা হয়। তখনই সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন, কার্যত সিবিআই কি প্রাথমিকভাবে কোনো অনুসন্ধান করেছে? সিবিআই কি আদৌ তদন্ত করতে চায়? 2 বছর আগে যদি অভিযোগ জানানো হয় তাকে কোনো খোঁজ খবরও কি সিবিআই নিয়েছে? সিবিআই তারা যখন মনে করবে যে বিষয়টা তদন্ত করতে চাইবে সেটারই তারা তদন্ত করবে, অন্যথায় কোনো বিষয় তাদের তদন্ত করতে আগ্রহ বা অনীহা রয়েছে। কার্যত পিক অ্যান্ড চুজ, অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী তদন্ত করব, এমনটা চলতে পারে না। সিবিআই কে শেষমেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আলটিমেটাম দিয়েছেন এবং 21শে জানুয়ারির মধ্যে এই ব্যাংকের দুর্নীতির ঘটনায় ব্যাংকে অভিযোগ জানিয়েছিল, তার কি অনুসন্ধান হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট 21শে জানুয়ারির মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বেশ। কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সেখান থেকে স্বীকৃতি এসেছে। স্বীকৃতি রাজ্যের 2 হাসপাতালকে, যেখানে রাজ্যের সেরা কলকাতা মেডিকেল। আরো একবার আপনাদেরকে জানাবো, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে স্বীকৃতি রাজ্যের 2 হাসপাতালকে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আইসিএমআর এর তরফ থেকে স্বীকৃতি এসেছে রাজ্যের সেরা কলকাতা মেডিকেল, ঠিক কোন কোন গ্রাউন্ডে এই স্বীকৃতি? প্রিয়াঙ্কা, রাজ্যের মুকুটে বলা যেতে পারে চিকিৎসা ক্ষেত্রে রাজ্যের মুকুটে নতুন পালক, এবং সেই পালক হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। শতাব্দী প্রাচীন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গবেষণা, অর্থাৎ রোগী পরিষেবা শুধু নয়, রোগীদের ক্ষেত্রে চিকিৎসা গবেষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই চিকিৎসা গবেষণায় রাজ্যের অন্যান্য সরকারি মেডিকেল কলেজগুলোকে পিছিয়ে রেখে কলকাতা মেডিকেল কলেজ, সেই কলকাতা মেডিকেল কলেজ শীর্ষস্থান। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর, কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর এই রিসার্চের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজকে এই স্বীকৃতি দিল। এবং বলা যেতে পারে কোন কোন ক্ষেত্রে কতগুলি গবেষণা চলছে, কতগুলো গবেষণা সম্পূর্ণ হয়েছে, কতগুলো গবেষণা জার্নালে প্রকাশিত, এবং কোন কোন জার্নাল, দেশের কোন কোন নামী জার্নাল বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এই রিসার্চ পেপারগুলো, সেগুলোকে দেখা হয়েছে। এবং কতগুলো নতুন পেটেন্ট পেয়েছে, নতুন প্রজেক্ট তৈরি হয়েছে, এবং কেন্দ্র যে টাকা পাঠায় এই গবেষণার জন্য সেই টাকা কিভাবে খরচ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর নিরিখেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং সেখানে বলা যেতে পারে যে দেশের মধ্যেও কলকাতা মেডিকেল কলেজ একদম 1 থেকে 5-এর মধ্যে রয়েছে, অর্থাৎ প্রথম থেকে 5টি শীর্ষস্থানীয় মেডিকেল কলেজগুলোর মধ্যে রয়েছে। যে কারণে আগামীকাল থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত এখানে একটি ওয়ার্কশপ তথা সেমিনার হবে, যেখানে কলকাতার বাকি 3টি মেডিকেল কলেজ আরজিকর, এনআরএস এবং এসএসকেএম বা পিজি, সেখান থেকে 5 জন করে ফ্যাকাল্টি আসবে, এবং একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ থেকে 10 জন ফ্যাকাল্টি থাকবে। এবং বলা যেতে পারে যে এই স্বীকৃতি
মানে রাজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আরজিকর কাণ্ডের সময়ও কলকাতা মেডিকেল কলেজের এখান থেকে আন্দোলনকারী প্রচুর আন্দোলন হয়েছিল, কিন্তু একই সঙ্গে এখানকার ছাত্রছাত্রীরা বা জুনিয়র ডাক্তাররা যেভাবে গবেষণা করেছেন সেটাও অত্যন্ত উল্লেখযোগ্য। এখানকার বিভিন্ন গবেষণাপত্রগুলো সেগুলো বিদেশের মাটিতে স্বীকৃতি পেয়েছে, ফলে বলাই যেতে পারে এটা রাজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি কলকাতা মেডিকেল কলেজ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে যেভাবে এই স্থান দখল করলো। প্রিয়াঙ্কা, মেডিকেল কলেজে আইসিএমআর সাপোর্টে মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট রয়েছে। তো কিছুদিন আগে দিল্লিতে এটা নিয়ে একটা ডাকা হয় মেডিকেল কলেজকে, সেখানে মেডিকেল কলেজের পারফরমেন্স প্রশংসিত হয়। ওভারঅল পারফরমেন্সটা আসলে অনেকগুলো বিষয়ের উপরে দাঁড়িয়ে আইসিএমআর ঠিক করে, তাতে রিসার্চের গুণমান, আলটিমেটলি গবেষণাপত্রগুলো প্রকাশিত হচ্ছে কিনা, প্রকাশিত হলে কিরকম জায়গায় প্রকাশিত হচ্ছে, দেশি না আন্তর্জাতিক স্তরে, এই সমস্ত বিষয়ে মেডিকেল কলেজের পারফরমেন্স খুব ভালো। মেডিকেল কলেজে রিসার্চের একটা প্রেক্ষিত তৈরি হয়েছে, আমার ধারণা আইসিএমআর সেটাকেই রেকগনিশন দিল এইভাবে। এই ছবি আপনাদের প্রত্যেকেরই চেনা, এই ছবি ঘাটালের ছবি। প্রতি বছর এই একই ছবি ধরা পড়ে, বানবাসী ঘাটালবাসীরা দেখেছেন এবং রাজ্যবাসীও এই ছবি দেখে। আর এবার ঘাটালের জন্য সুখবর, রাজ্যের টাকাতেই শুরু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আরো একবার আপনাদেরকে জানাই, রাজ্যের টাকাতেই শুরু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 12ই ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন শোনাবো আগে। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। তার জন্য দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান, সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখেছিলাম লোকসভা ভোটের একেবারে প্রচারের কেন্দ্রে ছিল এই ঘাটাল মাস্টার প্ল্যান। ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার একাই কার্যকর করবে। 12ই ফেব্রুয়ারি তিনি আবারও বলেছেন, আর এবার একেবারে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে। কবে থেকে কিছু জানা যাচ্ছে? দেখো, ঘাটাল মাস্টার প্ল্যানের যে কাজটা ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে। আজকে বিধানসভাতে রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া তিনি সেটা জানিয়েছেন। রাজ্য সরকারের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করা হবে। এবং তুমি জানো যে রাজ্যের তরফ থেকে কখনো প্রতিনিধি দল, কখনো মুখ্যমন্ত্রী বা বিধায়করা বারবার গিয়ে দেখাও করেছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের যাতে কাজ করতে পারা যায়, কেন্দ্র যাতে সাহায্য করে, এই ধরনের আবেদনও বারবার ধরে হয়েছে। কখনো সরকারের তরফ থেকে শাসক দলের নেতৃত্ব বা কখনো সাংসদ দীপক অধিকারী তিনিও বারবার ধরে বলেছেন যে তার আশা প্রকাশ করেন এই প্রকল্পের কাজ দ্রুত হবে, কিন্তু এই প্রকল্পের কাজ করার জন্য কেন্দ্রেরও সাহায্যের প্রয়োজন ছিল। রাজ্যের অভিযোগ, কেন্দ্রের তরফ থেকে কোনো সাহায্য এসে পৌঁছয়নি, ফলে এই প্রকল্পের জন্য যে অর্থ খরচ রাজ্য সরকার নিজেই করবে। ইতিমধ্যে প্রায় 341 কোটি টাকার কাজ হয়ে গিয়েছে, বাকি টাকার কাজও শুরু হচ্ছে। এবং এই প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়ে গেলে একদিকে হচ্ছে ঘাটাল, অন্যদিকে হচ্ছে চন্দ্রকোনা, পাশাপাশি হচ্ছে দাসপুর, আরামবাগ, খানাকুল, গোঘাট, এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে সে সমস্ত জায়গাতে যে বন্যা নিয়ন্ত্রণ সেটা করা সম্ভব হবে। এবং প্রত্যেক বছর যেভাবে ঘাটাল জলমগ্ন হয়, ডুবে থাকে বন্যার জলে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা পাওয়া যাবে। তো রাজ্য আশাবাদী এই দ্রুত কাজটা শেষ করতে পারবে। ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে হবে, সেচ দপ্তর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে। আমরা অনেকগুলি ডিপিআর করে ফেলেছি, জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে সার্ভে কমপ্লিট হয়ে গেছে। আমরা জনপ্রতিনিধি যারা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদের ইনভলভ করছি। আমি নিজে বারবার গেছি। আবার টপ প্রায়োরিটি ঘাটাল মাস্টার প্ল্যান। যতই বঞ্চনা করুক কেন্দ্রীয় সরকার, মমতা ব্যানার্জিকে দাবাইয়া রাখতে পারবে।